নমস্কার, আমি ডক্টর অলোক পাত্র, সাইকিয়াট্রিস্ট। করোনা, লকডাউন এবং উদ্ভূত দমবন্ধ পরিস্থিতিতে মনের সুখ, মনের অসুখ নিয়ে রোজই কিছু না কিছু আলোচনা করি। আজকে যে বিষয়টা নিয়ে বলবো, গত কয়েকটি এপিসোডে আমি আলোচনা করেছিলাম যে আমাদের দেশে মানসিক রোগ সম্বন্ধে কত রকমের ভ্রান্ত ধারণা, কুসংস্কার, অন্ধবিশ্বাস, স্টিগমা আছে এবং চিকিৎসা শুধু মানসিক রোগ না, অন্যান্য অসুখেও চিকিৎসার ব্যাপারে কতটা আমরা অসচেতন। আজকে আরেকটা অধ্যায় নিয়ে আলোচনা করব যে কত ভ্রান্ত ধারণা এবং কত রকম অবহেলা আমরা শিক্ষিত সমাজের কাছেও দেখি। যেমন এখনো অবধি বহু গ্রামে, বহু জায়গায় দেখবেন বহু মানসিক রোগীকে বাড়িতে চিকিৎসা করা হয় না, সেকল দিয়ে বেঁধে রেখে দেওয়া হয় বছরের পর বছর। মাঝে মাঝে টিভিতে খবর হয়, কিন্তু সেটা খুবই কম। রাস্তায় রাস্তায় এখনো বহু মানসিক ভারসাম্যহীন রোগীরা ঘুরে বেড়াচ্ছে নোংরা জামা কাপড় নিয়ে। তাদের কেউ কেউ ঢিল ছোড়ে, কেউ কেউ থুতু দেয়, আবার কেউ রাগিয়ে দেয়, গালাগালি দেয়, সেইগুলো শুনে আনন্দ পায়। এবং বাড়িতেও রুগী বছরের পর বছর আছে যাদের কোনো চিকিৎসা করা হয় না। এমনকি আমি 50 বছর ধরেও 50 বছরের রুগীও আছে, মানে আছে আমার কাছে যেসব রুগী যাদের অসুখের ডিউরেশন হচ্ছে 50 বছর, কিন্তু এর আগে কোনো চিকিৎসা করা হয়নি। তো কিন্তু চিকিৎসা করলে, সচেতন হলে যে কি ফল পাওয়া যেতে পারে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে আমার কয়েকটা পেশেন্টেরই কথা আগে বলি। 1 নম্বর হচ্ছে এই যে ভবঘুরেরা বলি, এরাও কিন্তু চিকিৎসা করলে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। আমি বছর 20 আগে যখন প্রথম গ্রামে আসি, তখন গ্রামের কাছাকাছি একটি বাজারে একটি ভদ্রলোক ওই রকমই ভবঘুরের মতোই ঘুরে বেড়াত এবং সে ওখানে কোথা থেকে এসেছে কেউ জানতো না। আর সে কিছু মিষ্টি দোকান এবং চা দোকানে জল তুলে দিলে তাকে খাবার দিত। এইভাবেই সে ঘুরে বেড়াতো, কিন্তু সে কোনো কথা বলতো না। এবং কোথাকার লোক, লম্বা চওড়া, বেশ শক্তপোক্ত শরীর, কিন্তু সে কি ভাষা তার মুখের কেউই জানে না, কারণ সে কোনো কথাই বলে না। তো তাকে দেখে আমার মনে হয়েছিল যে মানসিকভাবে ভারসাম্যহীনভাবে নিজের স্মৃতি লোপ পেয়ে গেছে, তার চিকিৎসা করা দরকার। আমি তখন কিছু স্যাম্পেল ওষুধ দিয়ে এসেছিলাম সেই দোকানদারকে। বললো ও তো কোনো ওষুধ খায় না, মানে ওষুধ খেতে চাইবে না। তখন আমি বলেছিলাম স্বাদ গন্ধ রং নেই এরকম কোনো ওষুধ ওকে খাওয়ারে মিশিয়ে খাওয়াবে। বললো অন্যের কাছে কিছু খাবার খায় না, শুধু পাশের একটা তেলে ভাজা দোকানে চপ খায়, বাকি খাবার সে কোথায় খায় আমার মানে কেউ জানে না, ফলে নিয়মিত ওষুধ খাওয়ানো যাবে না। কিন্তু একটি করে চপ তাকে নিয়মিত দিতে হয়। পাশের একটি চপের দোকানে সে জল তুলে দেয় এবং একটি করে তেলে ভাজা চপ খায়। তো সেই চপের ভেতরেই তাকে ওষুধ আমি দিতে থাকি। আমি মানে ওই দোকানদারকে বলি, সে দেয়। বেশ কিছুদিন পরে দেখা যায় যে লোকটির আচরণে কিছু পরিবর্তন হয়েছে, মানে একটু স্নান টান করছে, চুল দাড়ি কাটছে, পরিষ্কার হচ্ছে, কথা বলছে একটু, এবং একটু আধটু করে বাংলা কথাও সে শিখে গেছে। আর আচার আচরণেও অনেকটা বেশি কাজ করতে পারছে, ঘুমোচ্ছে, শরীরের একটু পরিবর্তন হয়েছে। তার কিছুদিন পরে একদিন বলল যে ও একটা ভাষায় কথা বলে, সেটা আমরা বুঝতে পারি না। তো একদিন আমি আবার দোকানে গেলে প্রায় মাস 2 পরে একদিন দেখে তার কথা শুনে বুঝলাম যে সে তেলেগু ভাষী। এবং যেহেতু আমি ব্যাঙ্গালোরে ছিলাম, তেলেগুটা কিছুটা বুঝতাম। তো কিন্তু আর বাকি কিছু পরিচয় সে দিতে পারলো না। বেশ কিছুদিন পরে, আবার মাসখানেক পরে যখন আমি তার কাছে যাই যে তার ঠিকানা জোগাড় করে তাকে বাড়িতে ফেরত পাঠাবার কথা ব্যবস্থা করব, তো গিয়ে শুনলাম যে সে আর নেই, ওখান থেকে নিরুদ্দেশ হয়ে গেছে। বছর
1 বছর পরে একদিন সেই ভদ্রলোক আবার ফিরে আসে আমার চেম্বারে এবং সে নিজের পরিচয় দেয়। সে অন্ধ্রপ্রদেশের এই একটা জায়গায় একটি বরফ কারখানার মালিক এবং খুব শিক্ষিত, ইংরেজিও জানে এবং নিজের স্মৃতিশক্তি লোপ পেয়ে যাওয়ার পরে সেখানে চলে এসেছিল। পরে স্মৃতি ফিরে আসার পরে এবং যখন জানতে পেরেছে যে আমি তার চিকিৎসা করেছি, তো কিছু ধন্যবাদ এবং উপহার নিয়ে এসেছিল। এটা হলো আমার প্রথম গল্প। দ্বিতীয় গল্প হলো যে একটি মেয়ে বিজলি বলে কিছুদিন আগে আমার কাছে এসেছিল। তো আমি তাকে চিনি না। বললো, আপনি আমাকে চেনেন না? 20 বছর আগে আপনি আমাকে চিকিৎসা করেছিলেন। 20 বছর আগে সে যখন আমার কাছে আসে, প্রথম দেখেই তাকে মনে হয়েছিল, যেটা আমার মনে নেই, তার গল্পের সূত্র ধরেই মনে হলো যে সে মানসিক রোগী নয়, তার নিউরোলজিক্যাল কোনো প্রবলেম আছে, খুব সম্ভবত ব্রেনের কোনো প্রবলেম আছে, মানে ব্রেনে কোনো ড্যামেজ আছে আর কি। তো স্ক্যানের প্লেটটা দেখেছিলাম তখন, দেখে স্ক্যানের রিপোর্ট যদি নর্মাল ছিল তো আমি বলেছিলাম না, এটা আমি ছবিতে দেখলাম যে একটা ব্রেন টিউমার আছে। তো তখন তারা অভাবী, তাদের চিকিৎসা এখানে করবার কোনো উপায় নেই বলে তাদেরকে আমি বলেছিলাম একটি সাই বাবাতে যেতে। রিসেন্ট একটা তখন পেশেন্ট এসে বলেছিল যে ওখানে বিনা পয়সায় ব্রেন টিউমারে ভালো চিকিৎসা হয়। তো সেখানে সে গিয়েছিল, চিকিৎসা করে ভালো হয়েছিল। তো ওই সময় এসে সে তার জীবনের কথা বলল যে সে যখন আমার কাছে প্রথমবার এসেছিল, বললো তখন ধোঁয়া ধোঁয়া সব কিছু, আপনাকে আবছা আবছা মনে আছে, শুধু আপনি জিজ্ঞেস করেছিলেন আপনারা তোমরা ক ভাই বোন, এটুকুই মনে আছে। আমার তখন ওর মধ্যে আমার ভালোবাসা হয়েছিল এবং আমার মন্দিরে বিয়ে হয়েছিল আমার স্বামীর সঙ্গে। আবছা আবছা করে স্বপ্নের মতো মনে হয়, কিন্তু ভালোবাসা দীর্ঘদিনের ছিল। তবে যবে থেকে বিয়ে হয়েছিল সেই ঘটনা, আপনাকে দেখানোর ঘটনা, ওগুলো খুব একটা ভালো মনে পড়ে না। কিন্তু যেহেতু বিয়ের পরেও আমার ব্রেন টিউমার হয়েছে এবং অপারেশন করতে হবে বলে আমার স্বামী আমাকে আর নেয়নি। তারপর থেকে আমি বাপের বাড়িতেই আছি এবং পরে নিয়মিতভাবে চেক আপে যেতে যেতে সাই বাবায়, আমি আগে কোনোদিন সাই বাবার নাম শুনিনি, আপনি প্রথম বলেছিলেন। দক্ষিণ ভারতে কখনো যাইনি, ট্রেনে প্লেনে বাসে কখনো যাইনি। ইদানিং আমি এখন সমস্ত রুগী, গত 20 বছর ধরে বহু রুগীকেই নিয়ে যাচ্ছি দক্ষিণ ভারতে বিভিন্ন চ্যারিটেবল ইনস্টিটিউটে, এবং আমি জানি কোন রুগীকে কীভাবে নিয়ে যেতে হয়, কোন হসপিটালে কোন রুগী, হার্টের রুগী কোন হসপিটালে, হাড়ের রুগী কোন হসপিটালে ইত্যাদি আমি জানি। প্লেনে যাওয়া, ট্রেনে যাওয়া, সব রকম টিকিট, ট্রেন ইত্যাদি এই কাজগুলো আমি করি। এবং একটি আশ্রম, সম্ভবত সেবাশ্রম কোন একটা জানি না, সেই সেবাশ্রমে থাকে এবং সে আর সংসার করতে চায় না। তার বিয়ে সম্বন্ধে জিজ্ঞাসা করলে বললো, একসময় খুব কেঁদেছিলাম, খুব দুঃখ পেয়েছিলাম যে যাকে আমি ভালোবেসেছিলাম এত করে সে আমাকে এভাবে পর করে দিল। কিন্তু পরে জেনেছিলাম সে আবার বিয়ে করে নিয়েছে, তাই তারপর দিয়ে আমার কোনো মোহ নেই। আর এখন আমি ভালো আছি। এখন আমি মনে করি যে আমার জীবনে এই টিউমার, ব্রেন টিউমারটা আমার জীবনে আশীর্বাদ, নাহলে আমি সেই তো গ্রামের মেয়ে হয়ে রয়ে যেতাম। এখন আমি তো বহু মানুষের সেবা করতে পারছি। আমার এই যে নতুন জীবন, এটা পেয়েছি আমার রোগের কারণে। তারপরের ঘটনায় এখন ইদানিং আমার অন্যান্য পেশেন্টকে সেই নিয়ে যায়। এখন যে ঘটনাটা, যেটা একটু সবচেয়ে বেশি অনেকটা সিনেমার মতো মনে হবে, নতুন যে রুগীটিকে আবার ব্রেন টিউমার নিয়ে যাচ্ছে, সে হচ্ছে তারই বিবাহিত স্বামী। পরের পেশেন্টের কথাটা হলো, সেই পেশেন্টটি যখন প্রেগনেন্ট, এর নাম হচ্ছে বৈশাখী। যখন সে বিয়ের পরে প্রেগনেন্ট হয় তখন সে মানসিক ভারসাম্যহীন হয়। যখনই মানসিক ভারসাম্য হারায় তখন তার বাড়ির লোক, শ্বশুর বাড়ির লোক তাকে নিতে চায় না। বলল ডাক্তারের কাছে আসতে, ডাক্তার বলেছিল যে বাচ্চাকে নষ্ট করতে হবে, কারণ এখন এর বাচ্চা রেখে ব্রেনের চিকিৎসা করা যাবে না। বাড়ির লোক বলল, এবারে না হয় বাচ্চা নষ্ট করলাম, কিন্তু পরের বারে যখন বাচ্চা হবে তখনও তো ব্রেন ডিফেক্ট হতে পারে।
তাহলে তার বাচ্চা হবে কি করে, বাচ্চা নেবো কি করে? বা তাছাড়া এরকম রুগীর বাচ্চা তো সেও মানসিক রুগী হবে, ফলে তার সঙ্গে সংসার করতে রাজি নয়। সুতরাং তার ডিভোর্স হয়ে যায়। তার বাপের বাড়ির লোক বাচ্চাটিকে নষ্ট করতে বলে, কিন্তু সে বাচ্চাটিকে নষ্ট না করে নিয়ে প্রেগনেন্ট অবস্থাতেই পালিয়ে যায় এবং রাস্তায় ঘুরতে ঘুরতে বাচ্চাটিও কোনো একটা পরিবারের, একজন দয়ালু পরিবারের আশ্রয় পায়, যেখানে বাচ্চা প্রসব হয়। পরে বাচ্চাটিকে তারাও, মানে সে নিজে সেই বাড়িতে পরিচারিকার কাজ করে এবং বাচ্চাটিকেও তারা লেখাপড়া শেখায়। মানুষটি একটি বিজ্ঞ সচেতন মানুষ। ছেলেটা পরে বড় হয়ে সুস্থ হয়ে মায়ের নিয়মিত চিকিৎসা করে এবং বহুদিন পরে ছেলেটি বড় হয়ে লেখাপড়া শিখে জানতে পারে যে তার বাবা সেও মানসিক রোগে আক্রান্ত, এবং মানসিক রোগে আক্রান্ত হওয়ার কারণে তার দাদু ঠাকুমা, কাকারা, জ্যাঠারা তার বাবাকে কোনো সম্পত্তি দিচ্ছে না, চিকিৎসাও করছে না, এবং তার দাদু ঠাকুমাকেও দেখছে না। তো ফলে ছেলেটি তখন আবার সেই বাবার চিকিৎসা করায় এবং নিজের বাবার সম্পত্তির অধিকারের জন্য কোর্টে কেস করে। তাতে তারা সম্পত্তি পায়। অবশ্যই ওই ব্যক্তি যে যার সাহায্যে বা আশ্রয়ে আছে তার সমর্থন ছিল, এবং এখন সে বাবা মা দুজনেরই চিকিৎসা করে এবং যে দাদু ঠাকুমা, যে বাবা তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল, তাদেরও দেখভাল করে। গল্পগুলো বললাম এই কারণেই যে এইগুলোই সুখ। এই যে বলি না যে মনের সুখ, মনের অসুখ। মনের অসুখ, অনেকে বলে যে এত রোগী দেখেও আপনি মনের দিক থেকে ভালো থাকেন কি করে? আমি বলি আমি সুখটা দেখি, অসুখটা কম দেখি। মনের সুখ, মনের অসুখ। যাই হোক, যে সমস্ত কুসংস্কারগুলো নিয়ে আজকে আলোচনা করছিলাম, প্রথমত হলো যে ভবঘুরে মানসিক রোগীরাও চিকিৎসা করলে ভালো হয় এবং যত্ন নিলে ভালো হয়। চোখের সামনে একটা উদাহরণ তো আপনারা জানেন। সম্প্রতি একটা ফেসবুকে পোস্ট দেখলাম যে রানু মণ্ডল, যে নাকি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল, আজ সে করোনায় বহু মানুষকে খাওয়ার খাদ্য সামগ্রী, স্যানিটাইজার, মাস্ক ইত্যাদি দান করছে। সুতরাং যত্ন নিলে, সুযোগ পেলে মানুষ সমাজকে অনেক কিছু প্রতিদানও দিতে পারে। মানসিক রোগ হলেই অনেকে বলে বিয়ে দিয়ে দাও, রোগ ঠিক হয়ে যাবে। হাজার বোঝালেও শোনে না, সেই অবস্থাতেই বিয়ে দিতে হবে, বিয়ে দিয়ে দেয়। বিয়ে দেওয়ার ফলে কি হয়, মানসিক রোগ আরও জটিল হয়ে যায়। কারণ বিয়ের পরে মানসিক চাপ অনেক বেশি, দায় দায়িত্ব বেশি। তাছাড়া মানসিক রোগীদের মূল সমস্যাই হলো তারা সামাজিক, পারিবারিক, আর্থিক চাহিদা সেটা মেটাতে অক্ষম যখন অনুভব করে, তখনই তারা মানসিক অসুস্থ হয়ে পড়ে। একটা মানুষের নিজের মধ্যে একটা ভালনারেবিলিটি থাকে, একটু অক্ষমতা থাকে। সে যে মুহূর্তে দেখে যে আমার কাছে ফ্যামিলি যেটা চাইছে, আমার কাজের ক্ষেত্রে আমাকে যেটা চাইছে, সমাজ আমাকে যে রোল চাইছে, সেটা ফুলফিল করা আমার পক্ষে, আমার সাধ্যের মধ্যে থাকছে না, তখনই কিন্তু সে প্রবলেমটা শুরু হয় এবং আলটিমেটলি সে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। কাজে ওই অবস্থায় বিয়ে দিলে পারে, বিয়ে তো টেকেই না, লুকিয়ে বিয়ে দেওয়া হয়। তো সেক্ষেত্রে বিয়ে ছাড়কাট হয়ে যায় এবং মেয়ে পক্ষ ছেলে পক্ষের বিরুদ্ধে অনেক সময় বধূ নির্যাতন কেসও করে। আর অনেক সময় ছেলের বিরুদ্ধে অভিযোগ তুলে ডিভোর্সের জন্য, যে ছেলে শারীরিকভাবে মেলামেশা করতে পারে না, এই যুক্তিতে যেহেতু ছাড়কাট বা ডিভোর্স পাওয়া যায়, তাই সেই অভিযোগ তোলে। ফলে সেই রোগী পরবর্তীকালে আর তো কোনোদিন বিয়ে হয়ও না এবং ওই স্ত্রী বা ওই স্বামীকে তারা মন থেকে ভুলতে পারে না এবং মানসিক রোগটা ক্রনিক হয়ে যায়। তাই বলে কি মানসিক রোগী বিয়ে করতে পারে না? অবশ্যই বিয়ে করতে পারে। যখন সে চিকিৎসা করে সুস্থ অবস্থায় আছে, ডাক্তার বলবে যে হ্যাঁ এবারও কিন্তু বিয়ে করতে পারে, তখনই একমাত্র বিয়ে দেওয়া উচিত। চিকিৎসকের মতামত না নিয়ে বিয়ে দেওয়া উচিত নয়। দুই হচ্ছে, যার সঙ্গে বিয়ে দেওয়া হবে তাকে জানিয়ে বিয়ে দিতে হবে।
না জানিয়ে বিয়ে দিলেই সমস্যার সৃষ্টি হয়। দরকার হলে অপাত্রপক্ষ বা পাত্রীপক্ষ এসে ডাক্তারের সঙ্গে কথা বলতে পারে যে রোগের ব্যাপারে কতদিন কি রোগ থাকবে বা না থাকবে। কিন্তু বিয়ের পরে আমি জেনেছি যে আমার স্ত্রী বা আমার স্বামী মানসিক রোগী বলে আমি ডিভোর্স চাই, আইনের দিক থেকে এটা কিন্তু কখনোই গ্রাহ্য নয়। মানসিক রোগ কখনো ডিভোর্সের কারণ হতে পারে না, ম্যারেজ নালিফাই করার কারণ হতে পারে না। একমাত্র কন্ডিশন যদি বলা হয় যে যদি কারো মানসিক রোগ এরকম পর্যায়ে থাকে যে সে চিকিৎসাতে সারবে না। চিকিৎসাতে সারবে না মানে 6 মাস কোনো ইনডোরভাবে ভর্তি থেকেও এবং মডার্ন ট্রিটমেন্ট করেও যদি দেখা যায় সে যতটা সুস্থ হয়েছে সেই অবস্থায় তার পক্ষে সাংসারিক দায় দায়িত্ব পালন করা সম্ভব নয়, তাহলে সেই যুক্তিতে একমাত্র ছাড়কাট হতে পারে। নইলে শুধুমাত্র মানসিক অসুখ আছে বলেই ডিভোর্স বা ম্যারেজ নালিফাই হয়ে যাবে, এটা আইন নয়। এই ভুল ধারণাটা সমাজ থেকে দূর করবার চেষ্টা করবেন। জড়বুদ্ধির ক্ষেত্রেও যদি সে সাংসারিক কাজকর্ম করতে পারে, অনেকে বলে বুদ্ধি জন্ম থেকে কম, ওকে নিয়ে সংসার করবো না, এটা কোনো যুক্তি নয়। সে যদি সাংসারিক কাজ রান্নাবান্না করতে পারে তাহলে অবশ্যই সে বিয়ে করতে পারে। দুটো বিষয় দেখতে হবে, একটা হচ্ছে সাংসারিক কাজ আর 2 হচ্ছে দাম্পত্য জীবনে যেটুকু সম্পর্ক বজায় রাখার দরকার সেই সেন্সটা তার আছে কিনা। যদি সে না পেরে থাকে তাহলে সেক্ষেত্রে ডিভোর্স করা যেতে পারে। কিন্তু অনেকেই যুক্তি দেখান যে রোগী ভালো হয়ে যাবে আমরা জানি, কিন্তু উনি না জানিয়ে বিয়ে দিয়েছেন কেন, সেটা তো অন্য বিষয়। কিন্তু আর আগে জানলে বিয়ে করতাম না, আগে জানলে না হয় নাই বিয়ে করতাম, কিন্তু এর পরিবর্তে যাকে বিয়ে করে আনবো যে সুস্থ, যার আগের কোনো ইতিহাস নেই মানসিক রোগের, সে 5 বছর পরে যে মানসিক রোগী হবে না সেই নিশ্চয়তা কি করে পাবে। আর কোন বিয়ে সুখী হবে কোন বিয়ে সুখী হবে না সেটা জ্যোতিষী, কোনো বিশারদ, স্বয়ং ভগবান, নিয়তি, মহাকাল কে বলতে পারে জানি না, বোধহয় কেউ পারে না। প্রেগনেন্ট হলে পারেই অনেকে বলে যে ও যখন মানসিক রোগী ও কখনো বাচ্চা নিতে পারবে। এটা ভুল ধারণা। মানসিক রোগীও প্রেগনেন্ট হতে পারে, কিন্তু ডাক্তারের পরামর্শে এবং কোন কোন ওষুধ সে সময় দেওয়া যাবে, কোন কোন ওষুধ দেওয়া যাবে না সেটা ডাক্তার বলে দেবে। মানসিক রোগীও প্রেগনেন্ট হতে পারে, বাচ্চা নিতে পারে। প্রেগনেন্ট অবস্থায় যদি মানসিক রোগ হয় অনেকে বলে ওই বাচ্চাটা নষ্ট করে দাও, কারণ প্রেগনেন্ট অবস্থায় যেহেতু মানসিক রোগী তাহলে বাচ্চাটাও মানসিক রোগী হবে। এটাও ভুল ধারণা। মা বাবা মানসিক রোগী হলে বাচ্চার মানসিক রোগের চান্স একটু বেশি থাকে, কিন্তু যখন বাচ্চা জন্ম হচ্ছে সেই মুহূর্তে সে মানসিক রোগী আছে কি নাই সেটা গুরুত্বপূর্ণ নয়, জেনেটিক ব্যাপারটা বেশি। যেমন অনেকে বলে যে আমার মা মানসিক রোগী, তবে সে আমার জন্মের পরে হয়েছে, তার মানে সেটা বাদ, ওটা হলো না। জন্মের পরে হয়েছে কি হয়েছে, জিনটা তো আছে। কিন্তু মা বা বাবা মানসিক রোগী অবস্থায় প্রেগনেন্ট হয়ে গেছে বাচ্চা, এই বাচ্চাটাকে নষ্ট করে দিতে হবে, এটাও কোনো যুক্তি না। বাবার শরীরের মানসিক রোগ বা কোনো ওষুধের এফেক্ট স্পার্মের উপরে, শুক্রাণুর উপরে পড়ে না। মায়ের প্রেগনেন্ট অবস্থায় প্রেগনেন্সিতে ওষুধের এফেক্ট তো বাচ্চার উপরে পড়ে, কিন্তু বাবার কোনো ওষুধে থাকলে সেই ওষুধের এফেক্ট বাবার শুক্রাণুর উপর পড়ে না। যেটা যেতে পারে, যেটা বললাম জেনেটিক ব্যাপারটা যেতে পারে, কিন্তু সেটাও খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। উচ্চশিক্ষা এবং চাকরি। উচ্চশিক্ষার ক্ষেত্রে অনেকে বলে মানসিক রোগ আছে সুতরাং একে ডাক্তারি ইঞ্জিনিয়ারিং পড়ানো যাবে না। সাম্প্রতিক একটি কেস পেপারে দেখেছেন যে তাকে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট থেকে মেডিকেল স্টুডেন্টকে মেডিকেল কোর্স থেকে বহির্ভূত করা হচ্ছিল, আলটিমেটলি তাকে আবার বহাল করা হয়েছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে এবং চাকরির ক্ষেত্রে মানসিক রোগ কোনো প্রতিবন্ধক নয়, চিকিৎসা করলে যেগুলো সেরে যাবে সেগুলো পারবে। যারা এই ধরনের কোনো স্টেপ নেবে আইনের তো ব্যবস্থা নেবেন। চাকরির ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে পড়াশুনো
ক্ষেত্রে মানসিক রোগ কখনো কোনো বাধা নয়, যদি সেটা ওই যে বলেছিলাম ট্রিটমেন্ট করলেও সারবে না, সেরকম কন্ডিশনে যেতে পারে। মানসিক রোগ হলেই আগে বলে পড়াশুনো বন্ধ করে দিন, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ব্যাধি। মানসিক রোগী রোগ হয়েছে, ওকে পড়াশোনার চাপ কমিয়ে দিন, পড়াশোনার চাপেই পাগল হয়ে গেছে, এতে কিন্তু মানসিক রোগ আর বাড়ে। কিছু কিছু চিকিৎসকও এটা বলে থাকে। মানসিক রোগী সবই করবে, তার পড়াশুনো, তার চাকরি বাকরি, তার সামাজিক জীবন সবই ঠিক থাকবে। যখন অসুস্থ সেই সময় আমরা রেস্ট যেমন বলি, কিছুদিন রেস্ট থাকবে, কিন্তু সুস্থ হলে যেমন পড়াশুনো করে তেমন করতে হবে। যদি তাকে নর্মালভাবে পড়াশুনো করতে না দিই, কাজ করতে না দিই, সমাজে মিশতে না দিই, তাহলে কিন্তু সে আরও বেশি করে রোগী হয়ে যাবে। রোগের থেকেও রোগীর সঙ্গে এই যে ভ্রান্ত আমাদের ধারণা, অ্যাটিটিউড, অনেক কিছু বেরিয়ে আমরা পড়িয়ে রাখি, যার ফলে সে কিন্তু আরো বেশি করে মানসিক রোগী হয়ে যায়। বংশগত রোগ হলে সারে না, ওর চিকিৎসা করে লাভ নেই, ওদের বাড়ির সবার অনেকেরই আছে। বংশগত রোগ হলেও মানসিক রোগ সারে, বংশগত হলে সারে না এমন কোনো কথা নেই। পাগল হলে সাজা মুকুব হয়ে যায়, ফলে অনেকে পাগলের অ্যাক্টিং করে। পাগল হলেই সাজা মুকুব হয় না। আমি ফোন করেছি এবং আমি মানসিক রোগী, আমি একটা সার্টিফিকেট দিয়ে দিলেই আমার সাজা মুকুব হয়ে যাবে, এটা কখনোই হয় না। একটা মাত্র কন্ডিশন, যদি আমার মনে হয় আমার একটা রিলিউশন অফ পারসিকিউশন আছে, যে ওই ব্যক্তি সেই মুহূর্তে আমাকে খুন করতে এসছে এবং আমি আত্মরক্ষার জন্য তাকে খুন করেছি, তাহলেই তবে সাজা মুকুব হবে। কিন্তু সেরকম ঘটনা সাধারণত ঘটে না, মামলা বন্ধ হয়ে যায় না। অনেকেই এসে বলে সার্টিফিকেট দিয়ে দিন, কোর্টে যাওয়ার এড়াতে বলে যে একটা মেন্টাল ইলনেস সার্টিফিকেট দিয়ে দিন। মানসিক রোগী হলেই কিন্তু মামলা বন্ধ হয় না। মানসিক রোগ হলে মামলা পোস্টপন্ড করতে পারে, উপস্থিতি বন্ধ থাকবে, যখন সুস্থ হবে আবার যাবে। অনেকে এই কোর্টে যাওয়ার ভয়ে ফলস সার্টিফিকেট দিয়ে যে পিছিয়ে থাকে, এতে কিন্তু আরও রোগীর মানসিক চাপ বাড়ে এবং অসুস্থতা বাড়ে। কেস কিন্তু কোনোদিনই বন্ধ হবে না। যে কেস আছে সেটা চলা বা না চলা মানসিক রোগের কারণে কখনোই বন্ধ হবে না। মানসিক রোগী ভোট দিতে পারে, ভোটে দাঁড়াতেও পারে। সবসময় তো মানসিক রোগ থাকে না। মানসিক রোগ এপিসোড হলে, দুটো এপিসোডের মাঝের সময়টাকে আমরা বলি লুসিড ইন্টারভ্যাল, সেই সময় সে ভোট দেওয়ার ক্ষমতা এবং ভোটে দাঁড়ানোর ক্ষমতাও আছে। সে সাক্ষীও দিতে পারে, কোর্টে গিয়ে তার সাক্ষীর গুরুত্ব সমান। ব্যবসায়িক চুক্তি করতে পারে, কন্ট্রাক্ট, এমনকি সম্পত্তিও সমানভাবে পাবে। মানসিক রোগী বলে আমি আমার সম্পত্তি পাবো না, এটা কখনোই নয়। সমান সম্পত্তি সে পাবে। জড়বুদ্ধি বাচ্চাও সমান সম্পত্তির অংশীদার হবে। ইভেন পেনশন বাবা মার পাওয়ার ক্ষেত্রে যদি মানসিক রোগী বা জড়বুদ্ধি সিভিয়ারভাবে হ্যান্ডিক্যাপ হয়, যারা সারা জীবন ধরে যা যা আয় উপায় করতে অক্ষম হবে, তাহলে সেই সার্টিফিকেট পেলে পারে কিন্তু সে সারা জীবন পেনশন পাবে। মানসিক রোগী চাইলে সম্পত্তি উইল করতে পারে, যদি তার সেই সময় এইটা জ্ঞান থাকে যে সে কি করতে চলেছে, তার সম্পত্তির উত্তরাধিকার কে কে, সেই বিষয়ে তার পুরোপুরি জ্ঞান আছে এবং সজ্ঞানে যদি সে উইল করে, তাহলে তার উইল করবার ক্ষমতা আছে। অনিচ্ছুক রোগী হলেও, ও রোগীও ইচ্ছুক না, ওকে কি করে চিকিৎসা করব, বাড়ির লোক চাইলে চিকিৎসা করা যায়, ভর্তিও করা যায় মানসিক হসপিটালে। সেটার জন্য আইন আছে। আইন হচ্ছে ম্যাজিস্ট্রেটের কাছে আপিল করতে হবে যে এই রোগী ওষুধ খাচ্ছে না এবং আয়ত্তের বাইরে। ম্যাজিস্ট্রেটকেও পিটিশন দিলে ম্যাজিস্ট্রেট অর্ডার। দুজন চিকিৎসক, একজন মানসিক চিকিৎসক এবং একজন জেনারেল ফিজিশিয়ান হলেও হবে, আলাদা আলাদা করে পরীক্ষা করে যদি বলেন যে এই রোগীকে মানসিক হসপিটালে ভর্তি রেখে চিকিৎসা করার প্রয়োজন, তাহলে সেই রোগীকে ভর্তি করা ম্যাজিস্ট্রেটের অর্ডার অনুযায়ী পুলিশ সেই ব্যক্তিকে হসপিটালে ভর্তি করতে পারে। কোনো শুভাকাঙ্ক্ষী পাড়া প্রতিবেশী কেউ যদি দেখেন যে একটি ব্যক্তি অসুস্থ, অথচ বাড়ির লোক বা তার আত্মীয়রা কেউ দেখছে না, সেক্ষেত্রে শুভাকাঙ্ক্ষী যদি কোনো ব্যক্তি 14 দিন ধরে, 2 সপ্তাহ বেশি সময় ধরে ওই ব্যক্তিকে দেখে, সে ম্যাজিস্ট্রেটের কাছে আপিল করতে পারে
ওই সেম প্রসিজিওরে ওই রুগী অ্যাডমিট হয়ে ভর্তি হতে পারে। সামাজিক এবং মেন্টাল অ্যাসাইলামে আমরা আরেকটা বিষয় বলবো, যে যেটা বলেছিলাম যে শেকলে বেঁধে রাখা হয় আজ থেকে ঠিক 200 বছর আগে, তখন মানসিক রোগের কোনো চিকিৎসা ছিল না। তখন সব রুগীকে ওই শেকল দিয়ে বেঁধেই রাখা, এবং কি মেন্টাল হসপিটাল বা অ্যাসাইলাম যা ছিল সেখানেও শেকল দিয়ে বেঁধে রাখা হতো। একটা বড় জ্যাকেট পরানো হতো লোহার, গোটা শরীরে খুব ভারী বজ্র, অনেকটা সেই রাজাদের যেরকম জ্যাকেট হয়, লোহার জ্যাকেট পরিয়ে দেওয়া হতো, যেটা নিয়ে রুগী আর নড়তে পারে না, ফলে সে উত্তেজনা বা রাগ দেখাবে কি করে। 200 বছর আগে ফিলিপ পিনেল সাইকিয়াট্রিস্ট শেকল মুক্ত করেছিলেন রুগীদের, এবং চেন মেন্টাল অ্যাসাইলামের বাইরেও রুগীকে রেখে বাড়িতে রেখে চিকিৎসার কথা বলেছিলেন। তারপরে বহু ওষুধ এসেছে, বহু চিকিৎসা, এখন তো চোখের সামনে নিজেদের ড্রামাটিক ইমপ্রুভমেন্ট রুগীর, মানে অ্যান্টিবায়োটিকের থেকেও দ্রুত কাজ হয় মানসিক রোগের ওষুধ। অর্থাৎ আধ মিনিটের মধ্যেই একটা উত্তেজিত রুগীকে একেবারে শান্ত এবং ঘুমে পাঠানো যায়। চোখের সামনে এত দ্রুত অ্যাকশান অন্য কোনো চিকিৎসাতে নেই। মানসিক রোগের চিকিৎসা যত দ্রুত একটা রুগীকে শান্ত করা যায়, তা সত্ত্বেও আমরা বাড়িতে রুগীকে চেন দিয়ে বেঁধে রাখি। এবং মানসিক মেন্টাল অ্যাসাইলাম বলে কথাটা নেই, মানসিক হসপিটাল বলে। যাদেরকে ভর্তি করি একবার, তাদেরকে আর কেউ বাড়ি নিয়ে আসে না। তারা সুস্থ হয়ে যাওয়ার পরও তাদের সেখানে শেকলবন্দি করে রেখে দিই। বহু মেন্টাল মানসিক হসপিটালে যারা আছে তারা কিন্তু সুস্থ, সাধারণ মানুষের থেকেও বেশি সুস্থ। তারা অন্য রোগীর দেখভাল করে, ওষুধ খাওয়ায়, চান করায়, ইসিটিও দেয়, এমনকি কেউ আবার চিকিৎসাও করতে পারে। অনেকটা সাইকিয়াট্রিস্টের মতো হয়ে গেছে, নার্স হয়ে গেছে, হসপিটালের স্টাফের মতো হিসেবে আচরণ করে তারা, কিন্তু বাড়ির লোক তাকে ফিরে আনেনি। অর্থাৎ একবার যে মানসিক রোগী মানে সে সারা জীবন মানসিক রোগী থাকলো, এই ধারণা থেকে তাকে সারা জীবন তাদের বন্দি দশা ফেলে রাখে। চেন দিয়ে বেঁধে রাখি, নাক চিকিৎসা করে বন্দি করে রাখি মানসিক রোগীকে, মানসিক হসপিটালে বন্দি রাখি। আজ এইকের দিনে করোনা এসে তো আমাদের সবাইকে বন্দি করেছে, গৃহবন্দী। আজ নিশ্চয়ই আমরা বন্দি জীবনের কষ্টটা বুঝতে পারছি। তাহলে তাদের কষ্ট যদি উপলব্ধি করে থাকি, চেষ্টা করলে, একটু জাস্ট সাহায্য করলে তাদেরকেও, বাকিদেরকেও, আমরা যেদিন করোনার বন্দি জীবন থেকে মুক্তি পাব, তাদেরকেও তাদের বন্দি জীবন থেকে মুক্তি দেওয়ার জন্য একটু হাত বাড়াবো। এবং সবশেষে একটি কথা বলি, গতদিন মাদার্স ডে ছিল। একটি নার্সিংহোম থেকে একটা কল আসে, একটি পেশেন্টকে আমি দেখতে গিয়েছিলাম, তার দাঁতে ম্যাগট হয়েছে, পোকা, নাকেও ম্যাগট হয়ে গেছিল বলে ভর্তি হয়েছিলাম। পরে গিয়ে আমি জানলাম যে বছর 20 সে মানসিক রোগে ভোগে এবং তার কোনো চিকিৎসা করা হয়নি। তার 4 ছেলে, প্রত্যেক ছেলেগুলোই প্রতিষ্ঠিত, কিন্তু কেউ চিকিৎসা করায়নি। বলে বাবা যতদিন বেঁচে ছিল চিকিৎসা করেছিল, কোনো লাভ হয়নি বলে এখন আমরা চিকিৎসা করি। অনেক কড়া কথা শুনিয়ে চিকিৎসা করে সে মা সুস্থ হয়েছে, মা আবার স্বাভাবিক হয়েছে। এবং গতকাল দেখলাম সেই ছেলেটি হ্যাপি মাদার্স ডেতে সেই মায়ের ছবি পোস্ট করেছে। সুতরাং সুখ অসুখের গল্প এইভাবেই, আমাদের ইচ্ছা, আমাদের অনিচ্ছার উপরে সুখ আর অসুখ নির্ভর করে। সবাই যদি এই উপলব্ধিটা করতে পারি, তাহলে আমরা সবাই মিলে সুখী হব। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সতর্ক থাকবেন, সচেতন থাকবেন। একটু বেশি করে বন্দি মুক্তি করার জন্য, সমাজকে অন্ধত্ব থেকে মুক্তি করার জন্য একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। নমস্কার।